নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা বিকাশ টক শো এর বিশেষ পর্বে একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় ডায়াবেটিস। এই রোগটি সম্পর্কে প্রত্যেকেই কম বেশি জানেন, কারণ প্রত্যেক বাড়িতেই প্রায় এই অসুখটি কমন হয়ে উঠেছে। আজকের দিনে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত। আজকের এই বিশেষ আলোচনায় আমার সাথে রয়েছেন শিরিন ম্যাডাম, যিনি স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের একজন ফ্যাকাল্টি। ওনার সাথে আমরা আজকে ডায়াবেটিস এই বিষয়টি নিয়ে কথা বলবো, জানবো এই অসুখটি সম্পর্কে এবং কিভাবে কি প্রসিডিওরে ম্যানেজ করতে হবে ডায়াবেটিস অসুখটিকে, এবং জীবনশৈলীর পরিবর্তনের মধ্যে দিয়ে ডায়াবেটিস কিন্তু ম্যানেজ করা যায়। সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন চলে যাই সরাসরি আমাদের আলোচনা করবে। শিরিন ম্যাডামকে পজিটিভ বার্তায় জানাই স্বাগত। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, ডায়াবেটিস কি আর কিভাবে এটি মানবদেহে প্রভাব ফেলে সেই বিষয়ে আমাদের দর্শকদেরকে একটু অবগত করুন। প্রথমেই ধন্যবাদ জানাই আমি পজিটিভ বার্তা দ্বারা আয়োজিত বিকাশ টক শোকে। এবং আমরা প্রথমেই জানলাম যে ডায়াবেটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত মারণঘাতিক একটা রোগ। তো প্রথমেই বলি, ডায়াবেটিস হচ্ছে একটা রোগ যেখানে ইনসুলিন নামক হরমোনের ঘাটতি এবং তৈরি করতে না পারার জন্য আমাদের দেহের মধ্যে বা রক্তের মধ্যে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং সেটা ক্রমশ আমাদের দেহের মধ্যে জমতে জমতে সেটা চোখ, স্নায়ু, হার্ট বা লিভার সমস্ত জায়গাতে সেটা জমতে থাকে এবং একটা মারণঘাতিক অসুখ হিসেবে সেটা দেখা যায়। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গগুলো কি কি? একজন স্বাস্থ্যকর্মী হিসাবে কিভাবে তা শনাক্ত করেন? আচ্ছা, তো প্রথমেই বলি, ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গ হিসেবে অতিরিক্ত খিদে পায়, বেশি খিদে পাওয়া, তাছাড়া অতিরিক্ত পিপাসা এবং ঘন ঘন প্রস্রাব হওয়া, এগুলো হচ্ছে মূল ডায়াবেটিসের উপসর্গ। এবং নিরাময়ের জন্য বা আমরা কীভাবে শনাক্ত করব, তো সেটার জন্য আমি বলতে পারি যে প্রথমে আমরা পেশেন্ট বা রোগীর তার সমস্ত ধরনের নির্দেশ তিনি কি বলছেন সেগুলো দেখে, সেই উপসর্গগুলো দেখে আমরা রক্ত পরীক্ষা করার জন্য নির্দেশ দিই এবং রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে থাকে তখন আমরা ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য পাঠাই। ডায়াবেটিসের টাইপ 1 এবং টাইপ 2 আমরা শুনেছি, এর মধ্যে পার্থক্য কি আছে? আচ্ছা, ডায়াবেটিসকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 সাধারণত আমাদের কিশোরদের বা ছোটদের দেখা যায় এবং টাইপ 2 হচ্ছে বয়স্কদের দেখা যায়। তো টাইপ 1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি ইনসুলিনের তৈরি করতে না পারা, ইনসুলিন নামক হরমোনের প্রভাবে যেহেতু ডায়াবেটিস হয় তো তার জন্য ইনসুলিন সেখানে তৈরিই হয় না। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন তৈরি হয় কিন্তু সেটা কাজ করতে পারে না। আর কি হয়, ডায়াবেটিসের ক্ষেত্রে, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের অতি আবশ্যক আমাদের ইনজেকশন নিতে হবে এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ইনসুলিন যে সমস্ত আরও ইনজেকশন পাওয়া যায় বা ওষুধ পাওয়া যায় সেগুলো আমরা নিতে পারি। আর টাইপ 1 এর ক্ষেত্রে কি বলা যায়, টাইপ 1 সাধারণত কোনো রকম এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, আর টাইপ 2 হচ্ছে কোনো বংশগত রোগ হিসেবে সেটা বা বয়স হয়ে গেলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস দেখা যায়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে নার্সদের কি ভূমিকা রয়েছে এবং রুটিন চেকআপ বা ব্লাড সুগার পরীক্ষা কিভাবে করা হয়? আচ্ছা, তো প্রথমে নার্সদের ক্ষেত্রে আমরা আগেই বললাম যে রোগীর সমস্ত চিহ্ন বা সাইন সিমটম বা উপসর্গ আমরা চিহ্নিত করে তাকে ব্লাড সুগার পরীক্ষার জন্য আমরা নির্দেশ দিই এবং তার ফার্দার যে সমস্ত ট্রিটমেন্টের জন্য আমরা পরামর্শ দিই ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। আর আমরা কি রুটিন চেকআপের জন্য কি করতে পারি, সাধারণত ফাস্টিং ব্লাড সুগার টেস্ট বা র্যান্ডম বা পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার টেস্টের জন্য আমরা করতে পারি। ফাস্টিং হচ্ছে কি খালি পেটে করা, আর পোস্ট প্যারেন্ডিয়াল যেটা হচ্ছে খাবার অন্ততপক্ষে 2 ঘন্টা পর আমরা যে ব্লাড সুগারটা চেক করি সেটা। আর একটা করা হয় পুরো লাস্ট 3 মাসের একটা গড় ব্লাড সুগার চেক করা হয়। তো সাধারণত এই 3টে পদ্ধতির মাধ্যমেই আমরা রক্তে শর্করার পরিমাণটা মাপতে পারি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে নার্সিং প্র্যাকটিসে কি কি ধরনের পরামর্শ বা কেয়ার আপনারা দিয়ে থাকেন? নার্সিংয়ে সাধারণত আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা বলে থাকি কমিউনিটি বেসড একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য। সেখানে স্বাস্থ্য সচেতনতামূলক যে সমস্ত শিবির হয়
সেগুলো যাতে মানুষজন করতে পারে। এবং স্টুডেন্টদেরকেও আমরা বলি মেনলি সাধারণত এটা বয়স্কদেরকে টার্গেট করে এটা করা হয়, এবং প্রত্যেক মানুষ যাতে তাদের ব্লাড সুগার যাতে পরীক্ষা করান এবং যে সমস্ত উপসর্গগুলো আছে সেগুলো যাতে চিহ্নিত হয় বা তাদের নিজেদের শরীরের পক্ষে যেন তারা খেয়াল রাখেন, এবং সেই সমস্ত সাইন সিমটম যদি তাদের শরীরের মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে তাদেরকে দেওয়ার জন্য বা যাওয়ার জন্য আমি অনুরোধ করব। আচ্ছা, জরুরি পরিস্থিতিতে যেমন গ্লাইসেমিয়া, হাইপো এবং হাইপার গ্লাইসেমিয়া যখন দেখা দেয়, নার্সরা এই ধরনের কি পরিস্থিতিতে কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? আচ্ছা, তো জরুরি পরিস্থিতি মানে একটা আমরা বলতে পারি হাইপোগ্লাইসেমিয়া আর একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তে শর্করার পরিমাণটা কমে যাওয়া, হাইপো মানে কমে যাওয়া। তো হাইপোগ্লাইসেমিয়া হলে সাধারণত আমরা কি বলতে পারি পেশেন্টকে জরুরি অবস্থাকালীন যে অতি সত্বর মুখে চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিসপত্র নেওয়ার জন্য, যাতে তার ব্লাড সুগার লেভেলটা একটু ওঠে বা একটু আপ হয়। আর হাইপারগ্লাইসেমিয়া মানে কি, হাইপার কথাটার মানেই বোঝা যাচ্ছে যে সেটা বেশি, মানে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেছে। তো তার জন্য অতি সত্বর যিনি আছেন তার কাছে অন্তত ইনসুলিনের যদি ইনজেকশন থেকে থাকে তো অতি সত্বর সেই ইনসুলিনটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব এবং তারপরে ডক্টরের কাছে যাওয়ার পরামর্শ দেব। গর্ভাবস্থায় ডায়াবেটিস এটা খুব কমন আজকের দিনে। হ্যাঁ, মায়ের হলে শিশুর জন্য কি কি ধরনের যত্ন নেওয়া দরকার? গর্ভাবস্থায় ডায়াবেটিসটা সাধারণত এখন খুবই একটা সাধারণ একটা জিনিস। তো সেক্ষেত্রে মাকে আমরা বলতে পারি ডায়েটারি যে মডিফিকেশন, মানে খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনার জন্য, সেটা অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী এবং রুটিন চেক আপের মধ্যে তাকে থাকা এবং একটা নির্দিষ্ট গর্ভাবস্থার একটা প্ল্যান করা এবং কখন তার ডেলিভারি হবে সেটা নির্ধারণ করা। ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেটা করা উচিত? কারণ ডায়াবেটিক ফুটে আক্রান্ত অনেক ব্যক্তি দেখা যায়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তো সাধারণত ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, আমাদের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। তো ডায়াবেটিসের ক্ষেত্রে ফুট কেয়ার বা পায়ের যত্ন কেন এত বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বলা হয়, কারণ যখন স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তখন পায়ে কোনো আঘাত লাগলে সেটা বোঝা যায় না। এরপর যেহেতু আমরা আগেই উপসর্গ হিসেবে আমরা জানি যে ক্ষত সারতে দেরি হয়, তো ডায়াবেটিসের ক্ষেত্রে যখন পায়ে কোনো আঘাত লাগে তখন সেই জায়গায় যদি ক্ষত হয়ে যায় তখন সেই ক্ষত সারতে দেরি হওয়ার জন্য সেখানে ইনফেকশন এবং তারপরে গ্যাংগ্রেন হতে পারে। তো তার জন্য আমি এটা পরামর্শ দিতে চাই যে পা খুব ভালো করে ধুতে হবে এবং পা খুব ভালো করে শুকনো রাখতে হবে। পায়ের মধ্যে সবসময় নরম স্যান্ডেল বা সেই ধরনের কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী কোনো স্যান্ডেল আমরা ব্যবহার করতে বলতে পারি, এবং পায়ের একটা ফুট কেয়ার হয়, সেই ফুট কেয়ারে পায়ের যথেষ্ট পরিমাণে মাসাজ নেওয়ার জন্য আমি বলব। আচ্ছা, গ্রামীণ বা সাধারণ মানুষের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য নার্সিং শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা রাখতে পারেন? আপনি একটু আগে বলছিলেন যে কমিউনিটিতে আপনারা পাঠান, সেখানে কি কাজ করতে আমরা পাঠাই এবং সেখানে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন শিবিরের আয়োজন করি এবং সমস্ত মানুষের জন্য ফ্রি চিকিৎসা বা ফ্রি ডায়াবেটিস চেক আপের জন্য আমরা কি করি, ফিঙ্গারপ্রিক টেস্টের আয়োজন করি। এছাড়াও হেলথ টক বা চার্ট পোস্টার প্রিপেয়ারিং, মানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক যা সমস্ত করা যায় যাতে মানুষকে আমি সেই সম্পর্কে অ্যাওয়্যার করতে পারি, তো সেই জিনিসগুলো করা হয় কমিউনিটিতে, আমরা সাধারণত সেটাই করি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার অভিজ্ঞতায় ডায়াবেটিস সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা কি এবং সেটি দূর করার উপায় কি হতে পারে? সবথেকে বড় ভুল ধারণা হচ্ছে আমাদের ডায়াবেটিস হলেই সাধারণত বলে মানুষজন যে এটা একমাত্র বয়সকালে হয়, কিন্তু তা নয়, বয়সকালে এটা হয় না। আর একটা জিনিস হচ্ছে যে ডায়াবেটিস হওয়া মানে কোনো রকম চিনি খাওয়া যাবে না, কিন্তু সেটা একদমই ভুল কথা। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতটা পরিমিত পরিমাণে আমরা শর্করা নিতে পারি সেটা অবশ্যই ডাক্তারের আমাদের পরামর্শ নিতে হবে। তার কারণ যদি আমরা একেবারে চিনি খাওয়া বন্ধ করে দিই তাহলে কি হতে পারে, আমাদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। যেমন আমি আগেই বললাম এটা একটা জরুরিকালীন অবস্থা, হাইপোগ্লাইসেমিয়া হলে সত্ত্বর আমাদের ব্লাড সুগার লেভেলটা একদম ডাউন হয়ে যায় এবং সেটার জন্য মানুষের প্রাণঘাতীও সেটা হতে পারে। খুব ভালো লাগলো, আপনারা শুনলেন ডায়াবেটিসের জন্য প্রপার যে যত্ন নিতে হয় সেটা একজন সিস্টার টিউটার নার্সিং ডিপার্টমেন্ট থেকে, যিনি একজন রেজিস্টার্ড নার্স,
তার মুখ থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন সেই বিষয় নিয়ে ছিল আজকে আমাদের আলোচনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের দেওয়া এই পরামর্শগুলি আশা রাখি আপনাদের জীবনে প্রভূত উপকারে আসবে। পজিটিভিটি নিয়ে চলুন, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।